ক্লাস 8 ও আপার ক্লাসেসের জন্যে ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স এর আজকে দেখাচ্ছি অণুটা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অংশ। যেমন ধরা যাক তোমার কাছে প্লাস্টিকের একটা কলম আছে, সেই কলমের সেই প্লাস্টিকের একেবারে ক্ষুদ্রতম অংশ, যার চেয়ে আর ক্ষুদ্রতম হয় না এমনই, কিন্তু মনে রাখতে হবে একেবারে সেই লাস্টতম অংশ যার মধ্যে পদার্থের সব গুণ থাকবে, ওই প্লাস্টিকের গুণটা থাকতে হবে। অর্থাৎ পদার্থের সব গুণ আছে এমন একেবারে ক্ষুদ্রতম অতি ক্ষুদ্রতম অংশকে বলছে অণু। পদার্থের পরমাণু, পরম অণু, অণুর অণু, অর্থাৎ অণুরও অতি ক্ষুদ্রতম অংশ যা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে বলে পরম অণু, পরমাণু। আবার আমি এখানে একটা পরমাণুর একটা সিম্বল দেখিয়েছি, একটা চিহ্ন এই দেখিয়ে দিলাম। একটা ধরা যাক এই চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, এটি ধরা যাক একটা পরমাণু। পরমাণুর একেবারে মাঝখানে একটা অংশ দেখো, ভিতরের যে অংশে পি ফর প্রোটন আর এন ফর নিউট্রন, এই প্রোটন ও নিউট্রন কণিকা থাকে বা প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত যে অংশটা পরমাণুর সেটা হচ্ছে নিউক্লিয়াস। তা পরমাণুর যে অংশে প্রোটন ও নিউট্রন থাকে তা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর টোটাল ভরটাই কিন্তু এখানে কেন্দ্রীভূত আছে। এবার দেখো এই যে প্রোটন, এটা কিন্তু একটা প্লাস লিখে দিয়েছি, অর্থাৎ ধনাত্মক কণিকা, আর নিউট্রন দেখিয়েছে এটা ঋণাত্মক কণিকা। এই প্রোটন ও নিউট্রন নিয়েই কিন্তু নিউক্লিয়াসটা গঠিত। মনে রাখবে এখানে এই প্রোটন আর নিউট্রন পরস্পর রূপান্তরের ফলে এই কণিকাগুলির মধ্যে একটা আকর্ষণ বল, তীব্র আকর্ষণ বল কাজ করে, আর সেটাই হচ্ছে নিউক্লিয় বল। তা নিউক্লিয় বল হচ্ছে প্রোটন ও নিউট্রন পরস্পর রূপান্তরের ফলে এই কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলছি নিউক্লিয় বল। এই নিউক্লিয়াসের বহির্ভূত যে অংশ, এখানে দেখো কতগুলি উপবৃত্তাকার কক্ষপথ আছে, 7খানা সর্বোচ্চ 7টি উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন কণিকা থাকে। এই ইলেকট্রন কণিকা কিন্তু নেগেটিভ, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কিন্তু এটা পজিটিভ, আর ওই ইলেকট্রন কণিকাগুলি নেগেটিভ। তা এই কণিকাগুলি বিভিন্ন কক্ষপথে আছে। এখানে লিখে দিয়েছে পি ইকুয়াল টু প্রোটন, আর ই মানে ইলেকট্রন সংখ্যা, সমান সমান দিয়েছি, মানে প্রোটন সংখ্যা যতগুলি ইলেকট্রন সংখ্যাও ততগুলি, এবং তাদের আধানের পরিমাণ সমান। তাহলে প্রোটন আধান, প্রোটনে ধনাত্মক আধান যত থাকবে, ইলেকট্রন ঋণাত্মক আধান যদি ততই থাকে, তাহলে পরমাণুটা টোটালটাই কি হচ্ছে, এটা আধানবিহীন, কোনো আধান থাকছে না। কিন্তু যদি ইলেকট্রন চলে যায় সঙ্গে সঙ্গে সেটা পজিটিভ হয়ে গেল। এই কথাটা খেয়াল রাখতে হবে। তখনই কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ঋণাত্মক বা ধনাত্মক না হবে আধান বিশিষ্ট, ততক্ষণ কিন্তু বিক্রিয়া অংশ নিতে পারবে না। তাহলে যখনই সেটা সেই রাসায়নিক বিক্রিয়া অংশ নিতে গেলে এই হয় ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণু থাকতে হবে, আর নইলে ঋণাত্মক আধান বিশিষ্ট থাকতে হবে। তা যাই হোক, দেখো সাধারণ অবস্থায় প্রোটন যতগুলি, ইলেকট্রনও ততগুলি। ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে, প্রোটন থাকে ভেতরে, আর নিউট্রন কণিকা কিন্তু নিস্তরিত। তাহলে এই পরমাণুর মধ্যে 3 ধরনের কণিকা আছে, প্রোটন, ইলেকট্রন আর হলো নিউট্রন। তবে সাধারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই। এখানে দেখো কক্ষপথে সর্বোচ্চ কক্ষপথে কটা থাকতে পারে সে 2n সূত্রে দেখো। n মানে হলো সেই n ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা, এটা হলো কক্ষপথ সংখ্যা।
তাহলে দেখো কক্ষপথ কে দিয়েছি, কে কক্ষপথ নাম্বার 1, নিউক্লিয়াসের পরে 1, এল কক্ষপথে 2, এম কক্ষপথ 3, এন কক্ষপথ 4, ও কক্ষপথ 5, পি কক্ষপথ 6, কিউ কক্ষপথ 7। তা এইবার কে কক্ষপথে কটা ইলেকট্রন, 2n², এন এন 1 মানে কক্ষপথ সংখ্যা হলো 1, তার 2 × 1² 2। এল মানে হলো এল এর কক্ষপথ 2 নাম্বার, তো এন এর জায়গা 2 লেখো স্কোয়ার, 2 2 4, 4 2 8। এম মানে এম এর কক্ষপথ নাম্বার নিউক্লিয়াসের পরে 3 নাম্বার কক্ষপথ, তাই 3, এন এর জায়গা 3 লেখো 3² 3 3 9 9 2 18টা। এভাবে করে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, তার সেটা তুমি নিজেই বের করতে পারবে। মনে রাখবে শেষ কক্ষপথের আগের কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। আর যদি দেখো যে শেষ কক্ষপথে 8টি হয়ে আর তারপরে আর কোনো আর কোনো কক্ষপথ নেই, তখন বুঝবে সেটা নিষ্ক্রিয়, অর্থাৎ সে কোনো বিক্রিয়া করবে না, তাহলে সেটা নিষ্ক্রিয় গ্যাস, মনে রাখবে সেটা নিষ্ক্রিয়। এবার পরমাণুগুলির শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকার প্রবণতা কিন্তু থাকবে, সবসময় 8টি থাকার প্রবণতা। যদি বেশি থাকে অথবা কম থাকতে পারে, যদি কম থাকে তাহলে 8টি পূরণ করার জন্য যেটা দরকার, যে কটা ইলেকট্রন দরকার অন্যের কাছ থেকে নেবে, আর যদি 8টির পরে বেশি থাকে সেটা আবার অন্যকে দিয়ে দেবে। এই যে দেওয়া বা নেওয়া, ইলেকট্রন যদি নেয় তখন সেটা অ্যানায়ন, আর ইলেকট্রন যখন দেবে তখন সেটা হয়ে যাচ্ছে ক্যাটায়ন। তো এই আয়নিত হওয়াটাই, এই যে সংখ্যাটা হচ্ছে সেটাই হচ্ছে যোজ্যতা। তা যোজ্যতা ইলেকট্রন কটা সেটা বের করা যা সম্ভব, মানে কক্ষপথের শেষ কক্ষপথে 8টি হতে যতটুকু বাকি থাকবে বা 8টির পরে যতটুকু, একটা শেষ কক্ষপথে 1 আছে, 8-এর পরে 1 আছে, তাহলে যোজ্যতা 1। কিন্তু 8-এর পরে দেখা গেল 7 আছে, ক্লোরিনের 287, তাহলে 7 আছে, তাহলে 8 হতে গেলে একটা লাগবে, তাহলে একটা নিতে হবে তাকে। আবার কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে 281, তাহলে 1 একটা, তাহলে একটা দিয়ে দেবে। এইভাবে যোজ্যতা বের করা যায়, যে কটা দেবে বা যে কটা নেবে ইলেকট্রন সেটাই হলো যোজ্যতা। এবার দেখো সোডিয়াম 11, এই 11 হলো পি সংখ্যা, মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, মানে পারমাণবিক ক্রমাঙ্ক, মনে রাখবে। তাহলে প্রোটন সংখ্যা যে কটা, ইলেকট্রন সংখ্যাও কিন্তু সেই কটা। তাহলে 11টা যদি প্রোটন থাকে 11টি ইলেকট্রন আছে। আর এই যে এর উপরের দিকে যেটা লেখা আছে 23, এটা হলো ভর সংখ্যা, মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এইবার এই 23-এর মধ্যে যদি 11টা প্রোটন হয় তাহলে নিউট্রন হচ্ছে কটা, তাহলে 23 থেকে 11 বাদ দাও, তা 12টা নিউট্রন সংখ্যা থাকছে। নিউট্রন 12টা হতে পারে, হবে। সোডিয়ামে এমনিভাবে আমরা নিউট্রন সংখ্যা যে কোনো ক্ষেত্রেই এরকম চিত্র থেকে আমরা বের করতে পারি। তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক একই কথা, আর সেটা হচ্ছে এই যে মৌলটার নিচের দিকে লেখা আছে, সেটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। আর উপরে যেটা আছে সেটা ভর সংখ্যা, হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলে ভর সংখ্যা। আর পরমাণুর যে কটা প্রোটন আছে সেটা হলো পারমাণবিক ক্রমাঙ্ক। আর মনে রাখছো এর আগেই পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান। আর মনে রাখবে এই প্রোটন সংখ্যা পরিবর্তন করলেই কিন্তু পদার্থটা অন্য ধর্মবিশিষ্ট মৌলে পরিণত হয়ে যায়, যার জন্যে এই পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলের মৌলিক ধর্ম, মৌলিকত্ব এই প্রোটন সংখ্যার উপর নির্ভর করবে। এবার লক্ষ্য করো এখানে 1s1, 1s2, 1s3, অর্থাৎ একই হাইড্রোজেনের 3 ধরনের ভর, এটা 1, এটা 2, এটা 3। তাহলে একই মৌলের বিভিন্ন ভরবিশিষ্ট পরমাণুকে বলে পরস্পরের আইসোটোপ। একই মৌলের বিভিন্ন ভরবিশিষ্ট পরমাণুকে বলে পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক। তাহলে এবার এখানে দেখো প্রথমটার মধ্যে এই যে সাধারণ হাইড্রোজেনের মধ্যে প্রোটিয়াম, এখানে এর মধ্যে 1s1, তাহলে একটা প্রোটন, আর এটা ভর সংখ্যা 1 থেকে 1 বাদ দিলাম, তাহলে 0 হয়ে গেল। তাহলে ইলেকট্রনও 1 কিন্তু নিউট্রন 0, কিন্তু এখানে নিউট্রন আছে 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে নিউট্রন থাকবে 3 থেকে 1 বাদ দিলে 2। প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম,
এখানে হাইড্রোজেনের 3টি আইসোটোপ। এখানে দেখো 14 Si 30, 15 P31, 16 S32। তাহলে এবার দেখো এই ভর সংখ্যা থেকে যখন পারমাণবিক সংখ্যা বাদ দিচ্ছি, সঙ্গে সঙ্গে এটা নিউট্রন সংখ্যা। দেখো মৌল আলাদা, কিন্তু এই 3টে মৌলের কি থাকছে, নিউট্রন সংখ্যা যখন সমান থাকছে, নিউট্রন সংখ্যা সমান হয়ে গেলে সেটাকে বলছে আইসোটোন। আর আবার এখানে দেখো আর্গন 18 40, পটাশিয়াম 40, এখানে দেখো 19, ক্যালসিয়াম 40 20। তাহলে 3টে মৌল আলাদা, কিন্তু তাদের ভর সংখ্যা সমান। তা ভর সংখ্যা সমান হলে তাকে বলে আইসোবার। এটা ভালো করে খেয়াল রাখবে, তাহলে পরের অংশটুকু বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।